ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় খাদ্য নিরাপত্তার ঝুঁকি আছে কি? এই বিষয়ে আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মোস্তাফিজুর রহমান এবং আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর অধ্যাপক জাহাঙ্গীর আলম। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। যেমনটা আগেই বলেছি, আজকের বিষয় খাদ্য নিরাপত্তার ঝুঁকি আছে কি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এস.এম. মোস্তাফিজুর রহমান এবং আছেন ডক্টর অধ্যাপক জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে দিয়েই শুরু করতে চাই। প্রথমে যে বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে, খাদ্য বলতে আসলে আমরা কি বুঝি? দেখুন, খাদ্য বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হলো যে খাদ্যশস্য, চাল, গম, ভুট্টা, এগুলো কিছু মিলেটস, এগুলোকে সাধারণভাবে বুঝি। কিন্তু আসলে খাদ্য বলতে এটার পরিধি আরও অনেক ব্যাপক। আমার যেমনিভাবে ক্রপ এগ্রিকালচার থেকে যেগুলো আসে সেগুলো তো আছে, সেই সঙ্গে মৎস্য, পশু পাখি, বনসম্পদ থেকে যেই খাদ্য আসে, সব কিছু মিলেই হলো আমাদের খাদ্য। এবং খাদ্য নিরাপত্তাটা শুধু অ্যাভেলেবিলিটি না, আমার খাদ্যের অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটাই বড় কথা না, বড় কথা হলো সবার অ্যাক্সেস আছে কিনা এবং এই খাদ্যটা ঠিকভাবে সবার মাঝে বন্টন হচ্ছে কিনা, ডিস্ট্রিবিউশনটা ভালো কিনা, এই সবগুলি খাদ্য নিরাপত্তার মধ্যে আসে। এখন বাংলাদেশে খাদ্য নিরাপত্তার ঝুঁকি আছে কিনা যেই প্রশ্ন আপনার, একটা অনেক বড় একটা প্রশ্ন, অনেক বড় ক্যানভাসে এটা আলোচনা করা দরকার। দেখেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকি আছে কিনা সেটা যদি আমরা চিন্তা করতে যাই, তার আগে বুঝতে হবে যে আমরা যে খাদ্যের পরিসংখ্যান দিচ্ছি সেটা সঠিক কিনা। ঠিক সেই প্রশ্নেই আমি আসতে চাই। যে তথ্য আমরা এতদিন পেয়ে এসেছি, আমরা দেখেছি আমাদের প্রধান যে খাদ্যশস্য মূলত ধান বা চাল, সেটি আসলে চালের উৎপাদনের যে তথ্য বিবিএস দিচ্ছে 2022-23 অর্থ বছরের যে তথ্য, 3,91,00,000 টন আমরা উৎপাদন করি। এবং এর বিপরীতে চাহিদার যে তথ্যটা আসলে বিবিএসেরই তথ্য, এটি বিবিএস বলছে যে দৈনিক যে চাল গ্রহণের পরিমাণ আমাদের একজন মানুষের, সেটি 328.9 গ্রাম। সেই হিসাব ধরে 17 কোটি মানুষ ধরলে 2,60,00,000 টন আসলে চাল আমাদের প্রয়োজন বছরে। কিন্তু আমরা দেখি যে এই বিবিএস যেটি বলছে 17 কোটি ধরে, এটি বিবিএসেরই হিসাব। আবার আমরা দেখলাম যে গত সেন্সাস মানে যে জরিপ হলো, সেখানে আবার আমরা আসলে 16 কোটি মানুষের একটা হিসাব পেয়েছি বা 16.5 কোটি। তো সেই হিসেবে তো আসলে আমাদের বিশেষ করে চালে একটা স্বয়ংসম্পন্ন অবস্থা হওয়ার কথা। তো এই স্বয়ংসম্পূর্ণতা থাকার পরও আসলে চালের ঘাটতি কেন আমরা দেখি, বাজারে অস্থিরতা কেন দেখি? এই তথ্যের সাথে আপনি একমত কিনা? মানে এখানেই আমার দ্বিমত। বড় কথা হলো যে আমরা বলছি যে চালের উৎপাদনে আমরা স্বয়ংভর। কোনো সময় যখন খুব ভালো আবহাওয়া থাকে, খুব ভালো উৎপাদন হয়, তখন হয়তো স্বয়ংভরতা বা স্বয়ংভরতার কাছাকাছি আমরা থাকি। কিন্তু আমরা গড়পড়তা যদি দেখি, তাহলে গত 10 বছর 20 বছর তার যদি গড় দেখি, গত 2 বছরও যদি দেখি, গত বছর বাদ দিয়ে, দেখা যাবে যে প্রায় 10 লাখ টন চাল আমরা আমদানি করছি। গত বছর আমরা আমদানি করিনি। আপনি বলেছেন যে 3,96,00,000 টন, 91 লাখ টন খাদ্যশস্য 2022-23-এ। 2023-24-এর যেই ডাটা সবশেষে বিবিএস বের করেছে, সেটা হলো 4,7.5 টন। তো 4,7.5 টন খাদ্য মানে চালের উৎপাদনই যদি হয়, তাহলে আমাদের খাদ্যে কোনো সংকট থাকার কথা না, এবং বাইরে থেকে খাদ্য আমদানির কোনো প্রয়োজন নাই, এবং চালের দাম এত বেশি বাড়ার কথা না। জাহাঙ্গীর, এটা কি খাদ্য নাকি চাল? চাল, এটা শুধু চাল। কিন্তু খাদ্যের সঙ্গে আরো অন্যান্য আছে, যেমন গমটা কিন্তু আমরা প্রচুর আমদানি করি। এই প্রশ্নে আপনার কাছে আমি আবারও আসবো, যেহেতু এটি আসলে আমদানির প্রশ্ন, এখানে ব্যবসার একটা বিষয় জড়িত আছে। এই জন্য আমরা জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আমার কাছে যে তথ্য আছে
23-24 অর্থ বছরের তথ্য। এই বছরে আমরা দেখছি খাদ্য অধিদপ্তরের তথ্য এটি, খাদ্য অধিদপ্তর বলছে 66,28,580 টন গম আমদানি হয়েছে। আমরা বলছি আসলে আমরা খাদ্যের স্বয়ংভর, আমাদের পর্যাপ্ত, আমাদের মূল খাদ্যশস্য যেটি সেটিতে আমাদের পর্যাপ্ত উৎপাদন আছে, কিন্তু এর বিপরীতে যদি আসলে আমি গম আমদানির চিত্রটি দেখি, সেটি একটি বড় অঙ্কের আমদানি হয়। আপনার কাছে কি মনে হয়? আসলে আমার কাছে মনে হয় যে আমাদের যে ক্রপিং প্যাটার্ন, আমাদের যে ফসলের বিন্যাস এবং আবাদি জমিটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে 72% জমিতে ধানের জন্য রাখতে হয়। তাহলে বাকি যে আপনার 30% জমি থাকে বা 28% জমি থাকে, এই 28% জমিতে আমাদের অন্য অন্য ফসল, আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয়, যেগুলো ধরুন চালের বাহিরেও তো আমাদের তেল লাগে, মশলা লাগে, ডাল লাগে, শাকসবজি লাগে, গম লাগে, এরকম কত রকমের এগ্রিকালচার ক্রপের যেগুলো চাষ হওয়ার প্রয়োজন, এগুলো আমাদের এই জমির যে বিন্যাস যে ফসলের, এটা আমরা সঠিক না থাকার কারণে আমরা যদি এই 72% ধানের জমিকে যদি 50% আনতে পারি, আর বাকি 50% আমরা অন্য অন্য ফসল যদি চাষ করি, তাহলে কিন্তু আপনার এই যে গম, এটা তো সিরিয়াল, এটা খুবই দরকার। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে। আপনি যে মাথাপিছু এখানে 350 গ্রাম যে চালের কথা বলছেন, আজ থেকে প্রায় 800 বছর আগে, মানে বাংলাদেশের এই ভূখণ্ডের যদি আমরা 1 কোটি মানুষ জনসংখ্যা ছিল কোন সময়, পেছনের দিকে যদি যাই, তাহলে এটা দেখা যাচ্ছে 1600 সালের দিকে এই অঞ্চলে, এই ভূখণ্ডে আমাদের জনসংখ্যা ছিল 1 কোটি। এই 1 কোটি মানুষ যখন ছিল, তখন কিন্তু মানুষের খাদ্য অভ্যাসে গম, আলু এগুলো কিন্তু প্রধান খাবার ছিল না। তখন কিন্তু মাথাপিছু 500 গ্রাম করে চাল এটা ধরা হয়েছিল, এবং তখন খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ না, ওটা ছিল হলো আমাদের খাদ্যে নিরাপত্তার কথা যেটা বলছেন, যে মানুষের খাদ্য যে পরিমাণ প্রয়োজন হয়, বিশেষ করে সিরিয়াল ফুড, আমরা ধান চালের কথা যেটা বলছি, এটা কিন্তু আমি কতটুকু উৎপাদন করলাম, এটা কিন্তু আমার খাদ্য নিরাপত্তা না। খাদ্য নিরাপত্তা হলো আমার এই মানুষগুলোর ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা এবং তার হাতের কাছে পাচ্ছে কিনা, বিতরণ ব্যবস্থা এবং ক্রয় ক্ষমতা। আপনার কাছে আবার আসবো ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা উৎপাদন নিয়ে সবসময় কথা বলছি, কিন্তু তার বিপরীতে দেখছি একটা বড় অঙ্কের আমদানি হচ্ছে, শুধুই গম না, ও এছাড়া অন্যান্য খাদ্যশস্য। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন খাদ্য নিরাপত্তার কথা বলি, তখন একই সাথে এই সমস্ত পণ্য যেগুলো আমরা আমদানি করে আনি, তার বিকল্প পণ্য অথবা সেই পণ্যগুলো দেশে উৎপাদনের একটি প্রশ্ন আসে। সেই যে প্ল্যানিংটা করা, পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ নেয়া, সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া, এই কাজটা আসলে কারা করবে? দেখুন, একটা কথা হলো যে আমাদের সরকারি কর্মকর্তা আছে, কর্মচারীরা আছে, কৃষি ক্ষেত্রে অনেকে কাজ করে, তারা একাডেমিক লেভেলে কাজ করে, কৃষকদেরকে সহায়তা করে। এটা হলো একটা পর্যায়ে প্ল্যানিং, ন্যাশনাল লেভেলে প্ল্যানিং তারা করে, কিন্তু আসল প্ল্যানিংটা হয় কৃষক পর্যায়ে। কৃষক যখন যেই ফসলটাকে মনে করবে খাদ্য নিরাপত্তার জন্য জরুরি, যেমন চাল প্রধান খাদ্য এর জন্য, এবং এটা লাভজনক কিনা, এই দুইটা জিনিস সে দেখবে। দেখে হয় কোনোটার মধ্যে কনসেন্ট্রেট করবে, কোনো জায়গায় ডাইভার্সিফাই করবে, তার চাহিদার উপরে ভিত্তি করে এবং তার লাভজনকতার উপর ভিত্তি করে। এখন চালের ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে আমরা তো ভাত খাই, প্রধানত আমরা ভাত খাই। তখন এত বেশি গমের প্রচলন ছিল না, ভুট্টার প্রচলন ছিল না। কালক্রমে কিন্তু গম, ভুট্টা এগুলোর আবাদ বেড়েছে, কিন্তু চালের উৎপাদন আমরা যতটা বলি, প্রশ্ন হচ্ছে যে ততটাই উৎপাদন কিনা। এবং যেখানে আপনি বলেছেন যে 2,60,00,000 টনের মতো, আমরা যদি ধরি, আমরা যদি 17 কোটি মানুষ যদি ধরি, এটাই সাধারণত ধরা হয়, কম বেশি হতে পারে। তো সেখানে আমি গত বছর উৎপাদন করেছি, যেটা আমার স্ট্যাটিস্টিক্স বইয়ে যেটা লেখা আছে,
সেটা হলো 4,7,5,00,000 টাকা। কাজে আমার এরপরে যদি আরও 1 লাখ টন আমার খাদ্য অপচয় এবং খাদ্যের মানে অপচয় ছাড়া না এবং ডাইভার্সিফিকেশন হচ্ছে, ব্যবহারের ডাইভার্সিফিকেশন হচ্ছে, এবং গরু বাছুর ইত্যাদির জন্য খাবার, চাল, অনেক সময় যখন গমের দাম বেশি হয় তখন চালের ব্যবহারটা বেড়ে যায়, ইত্যাদি হয়েছে। হলেও তারপরে আমার 3.5 লাখ টনের বেশি, এরপরেও তো আমার 50 বা 60 লাখ টন চাল উদ্বৃত্ত থাকার কথা। এখন প্রশ্ন হলো যে এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যে আমরা সবসময় এটা এখানে একটা কোশ্চেন মার্ক রাখি, কিন্তু খুব নিবিড়ভাবে এটা যে পর্যালোচনা করা, পরীক্ষা নিরীক্ষা করা, এটা 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 তো এর জন্যই আমরা বলি যে একটা কৃষি কমিশন হওয়া দরকার ছিল। এবং কৃষি কমিশন হলে আপনার কোথায় কতটুকু উৎপাদন হয় এবং কোথায় কতটুকু অভাব আছে, কোন সময় কতটুকু আমার আমদানি করতে হবে, এবং আমার ডাইভার্সিফিকেশনটার অবস্থা কি দাঁড়াতে পারে, এগুলো নিয়ে ইনডেপথ আলোচনা। কিন্তু আমরা 1983-84 অর্থাৎ 80-র দশক গোড়ার দিকে আমরা এরকম একটা ইনডেপথ এগ্রিকালচার কমিশনের একটা রিপোর্ট তৈরি হয়েছিল, এরপর কিন্তু এটা হয় না। আপনার কাছে আবারও আসবো। আমি একটু জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, যেটি ডক্টর জাহাঙ্গীর আলম বলছিলেন যে কৃষকই আসলে শেষ পর্যন্ত ঠিক করে যে কোন ফসলটি সে ফলাবে। কিন্তু এখন আমরা যে অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছি, উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের কি আসলে সেই সনাতনী বা কৃষি ব্যবস্থায় থাকার সুযোগ আছে, নাকি এখানে আসলে সরকারের প্রত্যক্ষ একটা ম্যাপিং থাকা দরকার? আমি নিয়ন্ত্রণ বলতে চাই না, কিন্তু একটা পরিকল্পনা, একটা নজরদারি সবসময় থাকা উচিত। না, এটা আপনার নিয়ন্ত্রণটাই আনতে হবে। এখন আপনি যদি কৃষককে হাতে যদি আমরা ছেড়ে দেই, তাহলে ফসলের যে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি, কোন মাটিতে কোন অঞ্চলে কোন ফসলের সর্বাধিক পরিমাণে ফলন করা সম্ভব, সেখানে কৃষকের হাতে ছেড়ে দিলে আমাদের যে জাতীয় ন্যাশনাল প্রোডাক্টিভিটি কৃষির ক্ষেত্রে, এটা কিন্তু আপনার নিচে চলে আসবে। যেমন ধরুন মুন্সিগঞ্জের কোনো কৃষক, তার কিন্তু আলুর উৎপাদনশীলতা বেশি, কিন্তু তার কিন্তু অন্য অন্য ফসলের প্রয়োজন আছে, পেঁয়াজ, রসুন, ধান, চাল, যা কিছু আছে। তার জমিতে অহেতুক তিনি আলুর জমিতে যদি ওখানে সামান্য পরিমাণ পেঁয়াজ লাগায়, তাহলে এটাকে নিয়ন্ত্রণ অথবা ধান লাগায়। এইভাবে আপনার হাওর বাওর, যেখানে আপনার ক্যাটেল, লার্জ এনিমেল, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলোর চাষবাস হতে পারে। তারপরে ধরুন অহেতুক সে পুকুর খুঁড়ে সে মাছের চাষ করছে ইচ্ছা মতো, সহজ কৃষি, তারা ফলের গাছ লাগাচ্ছে, মাঠকে মাঠ মনে করেন আমের গাছ লাগাচ্ছে। এই যে অপরিকল্পিতভাবে কৃষকের চিন্তা চেতনা দিয়ে সে কৃষি ফসল সাজাচ্ছে, তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা আছেন, যারা এগুলো নিয়ে কাজ করছেন, যারা গবেষণা নিয়ে করছেন, মৃত্তিকা সম্পদ নিয়ে যারা কাজ করছেন, এই সমস্ত ডিপার্টমেন্টকে এখানে ইন্টিগ্রেটেড করে সিদ্ধান্ত নিতে হবে। কৃষকের হাতে, কৃষক বড় অর্থনীতিবিদ, তিনি বোঝেন তাকে কোনটা করতে হবে। তিনি তার নিজের প্রয়োজনে ফসলের বিন্যাস করলে হবে না, রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রীয় সংস্থা একটা গাইডলাইন করবে। উৎপাদনের সাথে যদি কনজামশনের মিল না থাকে, আপনি কতটুকু উৎপাদন হচ্ছে আর আমার চাহিদা কত, তাহলে তো বাজারে যে মুদ্রাস্ফীতি, বাজারে দাম কমে যাওয়া, দাম বেড়ে যাওয়া, এটা কিন্তু এই কারণেই হবে। যখনই ফসলের উৎপাদন বৃদ্ধি হবে, কৃষক তার মূল্য পাবে না, আর যখন উৎপাদন কম হবে তখন বাজারে দেখা যাবে যে দ্রব্যমূল্য বেড়ে গেছে। এটাকে গবেষণা উন্নয়নের পূর্ব শর্ত। এই গবেষণাটা আমাদের এখানে করা খুবই জরুরি। এটা কিন্তু আপনার কৃষির যে উন্নয়ন যেটা হয়েছে, তারপরেও যে কৃষিতে যে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা বেশি, আমাদের শ্রমবাজারে 38% মানুষ কৃষিতে কাজ করে এবং এরাই গরিব, এরাই দরিদ্র, এদের একদিনের ইনকাম দিয়ে একদিনের খাবার হয় না। তাহলে এই মানুষগুলো একদিকে দরিদ্র, আবার দেখা যাচ্ছে যে আমার কৃষকও তার উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছে না। তাহলে এখানে কৃষকের ফলন যাতে বৃদ্ধি পায় 3 গুণ লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করব। আমাদের বর্তমানে এটি আসলে কৃষকের ব্যক্তি পর্যায়ে বা তার নিজের চাহিদা বা পরিবারের চাহিদার উপরে দেখার সুযোগ এখন আর নিশ্চয়ই নেই।
অবশ্যই নেই। আরেকটু যদি আমি এর সাথে সংযোগ করি, তাহলে 50 ভাগ জমির উপরে ধানের জন্য রাখা যাবে না। তাহলে আমি যদি 22% জমি যদি কমাতে চাই, তাহলে 22%-এর উপরে ধানের ফলন বৃদ্ধি পায় এরকম জাত আমাদের এখানে প্রতিস্থাপন করতে হবে অথবা উদ্ভাবন করতে হবে। সেটা কি জাত হতে পারে? আমাদের হাইব্রিডের পরেও সুপার হাইব্রিড আছে এবং জেনেটিক্যালি মডিফাইড সিড পশ্চিমারা আবিষ্কার করেছে। আমাদের দেখতে হবে আমাদের পরিবেশ ঠিক রেখে, মানব স্বাস্থ্য ঠিক রেখে আমরা কোন জাতকে প্রতিস্থাপন করব, যার মধ্য দিয়ে আমার 50% জমি দিয়ে আমার ধানের যে চাহিদা সেটা পূরণ হবে। বাকি 50%-এ আমাদের প্রচুর পরিমাণ ডাল জাতীয়, তেল জাতীয়, মশলা জাতীয় এবং শিল্প পণ্য যেমন চিনি, এগুলো আমাদের আমদানি করতে হয়। এগুলোতে আমরা এই সমস্ত ফসলে যাব, ওখানে উন্নত জাত নিয়ে আসব। সুগার কেন যেগুলো আমাদের আখের যে চাষ হয়, এখানে আমাদের 6 ভাগ চিনি থাকে। আপনি চায়নাতে যান, অস্ট্রেলিয়া যান, ব্রাজিলে যান, এখানে 21 ভাগ চিনি থাকে। তা আমাদের চিনি যারা ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান আছে তারা এই ভ্যারাইটি কবে প্রতিস্থাপন করবে? এগুলোকে হাত দিতে হবে। আপনার কাছে আবারও আসবো, আরও বেশি বেশি শুনতে চাই। তার আগে ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে একটু জানতে চাই যে কথাগুলো আসলে বলছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, আমি ওনাকে থামাচ্ছিলাম না, আসলে খুব ভালো লাগছিল ওনার কথাগুলো শুনতে। কিন্তু এই যে সামগ্রিক একটা পরিকল্পনার কথা বলছেন উনি, আপনার কাছে আমার জানার বিষয়, খাদ্য নিরাপত্তার প্রশ্ন যখন আসে তখন সরকারের দাপ্তরিক বিষয়ের যদি আমরা দেখি, আমাদের এখানে কৃষি মন্ত্রণালয় আছে, খাদ্য মন্ত্রণালয় কাজ করে এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে। অনেকগুলো মন্ত্রণালয়ে বিভক্ত হয়ে আসলে যাদের আসলে ইন্টিগ্রেটেড দায়িত্ব হচ্ছে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কাজ করা। তো যে পরিকল্পনাগুলো বা সংস্কারগুলোর কথা আসলে জনাব মোস্তাফিজুর রহমান বললেন, সেটি আসলে কোন বিভাগ বা কোন মন্ত্রণালয় করবে? আমরা বিগত সময়ে দেখেছি মন্ত্রণালয়গুলোর টানাটানির কারণে অনেক ভালো উদ্যোগও আসলে কাজে লাগেনি। তো আপনার কাছে সেই পরামর্শ জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় খাদ্য নিরাপত্তার ঝুঁকি আছে কি? আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান এবং আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম, এই যে খাদ্য নিরাপত্তা একটি বড় বিষয় এবং আমরা দেখি যে আমাদের সরকার যে ব্যবস্থা তার মধ্যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপরে এই দায়িত্ব বিভক্ত হয়ে আছে, কিন্তু এই সামগ্রিক বিষয়টিকে, এই চ্যালেঞ্জটিকে উত্তরণের জন্য আসলে একটি ওয়ার্কফোর্স প্রয়োজন। সেই জায়গায় আসলে কে এই নেতৃত্ব দেবে বা এই বিড়ালের ঘরায় ঘণ্টা বাঁধবে আসলে কে? দেখুন, একটা সময় ছিল যখন কৃষি এবং খাদ্য একসঙ্গে ছিল। এখন আপনার এরপরে এটা খাদ্য আলাদা ভাগ হয়ে গেছে, কৃষিটা শুধু ক্রপ এগ্রিকালচার রয়ে গেছে, ওদিক দিয়ে মৎস্য পশু সম্পদ আলাদা হয়ে গেছে এবং বন ও পরিবেশ আলাদা হয়ে গেছে। তো এটা আসলে এই সবগুলো মিলে ছিল একটা, এবং ইরিগেশন, এই সবগুলো মিলে ছিল একটা মন্ত্রণালয়। স্বাধীনতার পরে এগুলো আলাদা হয়ে গেছে। কিন্তু আলাদা হয়ে যাওয়ার সত্ত্বেও আমরা সবসময় বলেছি, কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে বারবার এটা বলা হয়েছে যে এখানে একটা স্ট্রং কোঅর্ডিনেশন থাকা দরকার এবং সবাই একটা প্ল্যানের মধ্যে কাজ করা দরকার। এবং প্রথম আমাদের যেই জাতীয় কৃষি নীতি হয়েছিল সেখানে কিন্তু একটা কোঅর্ডিনেটেড এগ্রিকালচার পলিসি করা হয়েছিল, যে এক ওয়ান স্টপ সার্ভিস যেন হয়। একজন কৃষক যখন সেবা নিতে যাবে তখন সবগুলো সেবা যেন একই জায়গায় পায় এবং একই অতি দ্রুত যেন এগুলো পায়। কিন্তু সেটা, এই কোঅর্ডিনেশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে নাই এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে তারা কাজ করেছে। তো এইটা কোঅর্ডিনেশন মাঠ পর্যায়ে এখনও এটা সম্ভব। মাঠ পর্যায়ে যেমন থানা পর্যায়ে যে আমাদের কৃষি অফিস আছে, সবগুলো অফিস এক জায়গায় যদি থাকে, একজন সিনিয়র যিনি আছেন তিনি এটা কোঅর্ডিনেট করবেন। এবং এগ্রিকালচার, সাধারণত ক্রপ এগ্রিকালচারে যিনি থাকেন তিনি সিনিয়র মিনিস্টার, তিনি অন্য অন্য মিনিস্ট্রিগুলোকে কোঅর্ডিনেট করতে পারেন। কিন্তু এটা মানতে হবে এবং এটা নীতিগতভাবে এটাকে মেনে নিতে হবে। আরেকটি বিষয় যেটা প্ল্যানিংয়ের কথা বলে, প্ল্যানটা সাধারণত উপরের লেভেল থেকেই হয়, এটা রাষ্ট্রীয়ভাবে প্ল্যান হয়। কিন্তু প্ল্যান বাস্তবায়নের জন্যে
আসলে ইনসেন্টিভ স্ট্রাকচারের পরিবর্তন করা দরকার। এখন আমাদের এগ্রিকালচারটা হলো রাইস বেসড এবং ক্রপিং সিস্টেমটা এখনও ডাইভার্সিফাইড না। ডাইভার্সিফিকেশন হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি, ডাইভার্সিফিকেশন অনেক প্রজেক্ট নেওয়া হচ্ছে, কিন্তু ডাইভার্সিফিকেশনের যে গ্রোথ, যে গতি, এটা খুবই স্লো। তো এইটাকে যদি আমরা দ্রুত করতে চাই, যেটা মুস্তাফিজুর রহমান সাহেব বলল যে 50% জমি আমরা ধানের জন্য রেখে বাকিটা অন্যান্য ক্রপের জন্য দিয়ে দেয়, এটা আসলে দরকার, কারণ আমরা অনেক ক্ষেত্রেই তো আমাদের অভাব আছে। তো এই অভাব পূরণ করতে হলে আমাদের উৎপাদন নিজেদের বাড়াতে হবে এবং সব কিছুতেই উৎপাদন বাড়াতে হবে। তো সেটার জন্য ইনসেন্টিভ স্ট্রাকচার পরিবর্তন করা দরকার। যে পরিকল্পনাগুলোর কথা বা যে উদ্যোগগুলোর কথা আসলে মুস্তাফিজুর রহমান সাহেব বললেন, এগুলো নেওয়ার জন্য তো আসলে একটা লিডারশিপের প্রয়োজন। আপনি কি মনে করেন এখন আমাদের যে এই খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের মধ্যে সমন্বয় করে একটা লিডারশিপের জায়গা থেকে এটিকে সমন্বিতভাবে একটা পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়ার মতো পরিবেশ এই মুহূর্তে কি আছে? দেখেন, এখন আজকের কথা যদি বলেন তাহলে আমি মনে করি যে এখানে খুব একটা কৃষিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। যে এখন কৃষি যিনি টপ পর্যায়ে যিনি আছেন, নীতি নির্ধারণ পর্যায়ে আছেন, তিনি তো এই সাবজেক্টেরও সঙ্গে সংশ্লিষ্ট না এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করে এসে এখানে কখনো তেমন হয়তো সুযোগও পান না দেখার। তারপরে আমাদের মৎস্য পশু সম্পদ এবং অন্যান্য জায়গায় যারা আছে মাঠ পর্যায়ে খুব সূক্ষ্মভাবে ইনডেপথ দেখেছেন, অ্যানালাইসিস করেছেন, এমন তো কেউ এখন এগ্রিকালচারে নাই। তো এটা আমাদের একটা বড় সংকট। এবং এই কত মাস ধরে আপনি দেখেন মূল্যস্ফীতি বেড়েছে এবং খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। গত মাসে যেটা অক্টোবরে যেটা ছিল আপনার 13.5%, সেটা নভেম্বরে এসে 14% হয়ে গেছে, অর্থাৎ 13.8%। তার মানে আমরা বলছি যে আমরা ইনফ্লেশনটা কমাবো, খাদ্য মূল্যস্ফীতিটা কমাবো, কিন্তু আসলে সেটা কমছে না। যা বলছি, আমাদের যা ইন্টেনশন, তার কাছাকাছি আমরা যেতে পারছি না। এখন আজকে যদি দেখেন বাজারে যান তাহলে দেখবেন যে শাকসবজির দাম কমেছে। এখন শাকসবজি তো এটা তো আমাদের কৃষকরা করেছে। আপনি যখন নিষ্ফল মৌসুম তখন মানে লিন পিরিয়ড, তখন তো দাম বেশি হবেই। এবং যখন নাকি আপনার প্রোডাকশন পিরিয়ড, উৎপাদন মৌসুম, তখন আর কিছুদিন পরে দেখবেন আপনারা এখানে আপনাদের সঙ্গে অনেকবার বলেছি যে কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে না। এই বিষয়টি এরই মধ্যে শুরু হয়েছে, এটা আর কিছুদিন পরেই কৃষক তার ন্যায্য দাম পাবে না। তখন দামটা এতই পড়ে যাবে যে কৃষক তার যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটাও তুলে নিয়ে আসতে পারবে না। কাজেই এইটা আজকে যদি কিছুটা দাম যদি কমে এই আপনার শাকসবজির ক্ষেত্রে, এটা তো সরকারের কোনো এখানে অনুঘটক হিসেবে কিছুই করছে। এটা আমাদের কৃষকরা উৎপাদন বাড়াচ্ছে, উৎপাদন মৌসুমে সব কিছুর দাম কমে। কিন্তু ব্যাপকভাবে আমাদের যেই মূল্যস্ফীতি একটা দারুণভাবে বেড়ে গেছে এবং কৃষিক্ষেত্রে বিশেষ করে খাদ্য সেক্টরে যে মূল্যস্ফীতিটা এত হাই, এবং এর পেছনে যে যথেষ্ট পরিশ্রম করা দরকার ছিল, যথেষ্ট ইনডেপথ অ্যানালাইসিস দরকার ছিল এবং তার ভিত্তিতে যে কাজ করা, আমার মনে হয় এটা খুব ভালোভাবে হয়নি এবং এই ক্ষেত্রে সরকার খুব একটা সফল হয়েছে এটা আমি মনে করি না। আপনার কাছে আবারও আসবো জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছেও ঠিক একই বিষয়ে জানতে চাই। আপনি একই সাথে বেসরকারি খাতে আছেন, যদিও সরকারের একজন স্টেক হোল্ডার, আপনি সেই জায়গা থেকে কতটুকু বলবেন আমি জানি না। একটু জানতে চাই যে আপনারা যারা আসলে এই কৃষি খাত নিয়ে কাজ করছেন, উৎপাদনশীল খাতের নানান সংকট নিয়ে যখন আসলে সরকারের এই দফতরগুলোর কাছে যাচ্ছেন বা প্রয়োজন হয়, তখন আসলে কেমন সাড়া পান? বর্তমানে যে অবস্থাটা যেটা আছে কৃষির ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কৃষিতে কিন্তু তার সক্ষমতা যেটা আছে সেই সক্ষমতা ব্যবহার পুরাটা হচ্ছে কি হচ্ছে না। যদি হয়ে থাকে একরকম, না হলে আর এক রকম। আমাদের করণীয়টা কি? আমরা যখন উপরে থেকে যখন পুরা সেক্টরটাকে যখন আমরা দেখি, তখন কিন্তু আপনি দেখবেন যে একটা জিনিস হয়েছে যে আমাদের
আচ্ছা, আপনি একটা জিনিস দেখবেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সরকারি সেক্টর, যারা এখানে প্রায় 26,000 মানুষ মাঠ পর্যায়ে কাজ করছে, তারা কিন্তু কৃষির সমস্যা শনাক্ত করছে যে কৃষিতে বর্তমানে বিদ্যমান কি সমস্যা আছে। তাহলে এই সমস্যা যখনই তারা আইডেন্টিফাই করছে তখন এটা যাচ্ছে গবেষণাতে। গবেষণা প্রতিষ্ঠান তার এটার সমাধান বের করে তারা সম্প্রসারণকে দিচ্ছে এবং শিক্ষা পাঠ্যক্রমে যাচ্ছে। তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু এই ব্যবস্থাপনাটা কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে মনে হচ্ছে, কিন্তু তারা ফুল ক্যাপাসিটি তাদের ব্যবহার হচ্ছে কিনা। এই বিদ্যমান পরিস্থিতির মধ্যে আমাদের আরও কি করণীয় আছে। আমাদের দেশে কৃষি শিল্পের যে জোয়ার সৃষ্টি হওয়ার কথা ছিল, যে গ্রামীণ অর্থনীতিকে যদি আমরা জোরদার করতে চাই, কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই, তাহলে কৃষকের উৎপাদন খরচ আমাদের কমাতে হবে। কৃষি ফসলের উৎপাদনের যে সমস্ত উপকরণ যেগুলো আমদানি হয়ে আসছে, সেটা আমাদের এখানে কোনটা কোনটা উৎপাদন করা যায় সেটাকে হাত দিতে হবে। যখনই আমরা শিল্প প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের কথা বলবো, তখন কিন্তু প্রয়োজন হবে যে শিল্প নীতিটা ঠিক আছে কিনা, আইন বিধিবিধান ঠিক আছে কিনা। তার জন্য কিন্তু পলিসি রিসার্চ ইনস্টিটিউট আলাদাভাবে থাকা দরকার আছে। আপনি শুধু কৃষি গবেষণা বা কৃষি বিষয়ক গবেষণা, তারা ফসলের জাত উদ্ভাবন করছে, উৎপাদনের কলা কৌশলের মধ্যে ত্রুটি কী আছে সেগুলো করছে, কিন্তু আপনার এটা দ্বারা কী ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে, এই ইন্ডাস্ট্রি ছাড়াও কৃষকের উৎপাদিত ফসল দ্বারা কি কি পণ্য দ্বারা লাভজনক শিল্প হতে পারে, এই শিল্প গবেষণার জায়গাটা কিন্তু আমাদের নাই। এটা কিন্তু আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। এই সরকার তো একটা বিপ্লবের মধ্যে দিয়ে এসেছে এবং রাষ্ট্র কাঠামোর সব জায়গায় আসলে সংস্কারের কথা বলা হচ্ছে। তো আমরা মূলত দেখছি সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায়, নির্বাহী ব্যবস্থায়, কিন্তু এই সমস্ত সংস্কারের মধ্য দিয়ে কৃষি একটু আড়ালে চলে গেল কিনা, কৃষি খাতের সংস্কারের বিষয়টি একটু আড়ালেই থাকলো কিনা। কৃষিতে কিন্তু আমরা মনে হচ্ছে যে কৃষিতে আমাদের অনেক বেশি আমরা ভালো করেছি। আপনি এখনও 72% জমিতে ধানের চাষ হয়, তাহলে এখানে আমরা ভালো করি নাই, ভালো জাত আমরা উদ্ভাবন করতে পারি নাই। এখনও আমাদের সমস্ত রাসায়নিক সারগুলো আপনার আমদানি করে নিয়ে আসতে হয়, তাহলে আমরা অন্য দেশের সার কারখানাকে আমরা ভর্তুকি দিচ্ছি, আমরা তাহলে এখানে স্বয়ংসম্পূর্ণ সার কারখানা করতে পারি নাই। আমরা যে বীজের কথা বলছি, মাতৃতান্ত্রিক বীজটা আমাদের 16 আনায় বিদেশে রয়্যালটি দিয়ে আনতে হচ্ছে, তাহলে আমরা স্বয়ংসম্পূর্ণ বীজ করতে পারি নাই। আপনি যদি আলু বীজের কথা বলেন, 7 লক্ষ মেট্রিক টন আলু বীজের প্রয়োজন। এবার তো আলু বীজ নিয়ে হাহাকার, সেখানে আপনি 1 লক্ষ মেট্রিক টন বীজও আমরা উৎপাদন করতে পারি না, কোয়ালিটি সিড। আর 6 লক্ষ মেট্রিক টন কৃষকের থেকে কৃষকের কাছে যায়, তাহলে কৃষকের কর্মকাণ্ড তো আপনি 16 আনে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যখনই বাজারে আলুর দাম বেশি, অন্যান্য শাকসবজির দাম যখন বেশি হয়ে গেছে, তখন কনজিউমার ক্রেতা সাধারণ তারা আলু তুলনামূলকভাবে কম দাম পাইছে, সেখানে যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছিল বীজ হিসেবে তারা বিক্রয় করে দিয়েছে। এই যে ব্যবস্থাপনা, গবেষণা, আইডেন্টিফাই করা যে আমার মূল জায়গাটা কোথায় আমাকে নজর দিতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের অনেক কাজ করার আছে। কৃষি বিপ্লব যেটা বোঝায়, আমরা তো ছাত্র জনতার বিপ্লবে আমরা সরকারের পরিবর্তন করলাম, কৃষির বিপ্লবটা কবে হবে? জি, এই একই প্রশ্ন আপনার কাছে আবারও আসবো। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে ঠিক একই বিষয় জানতে চাই যে বিপ্লব যেটি হলো, আমরা তো একটা পরিবর্তন চাই, আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ চাই, মানে স্বাধীন সার্বভৌমত্ব সেটি উপভোগ করতে চাই সব জায়গায়। কৃষি কি আসলে পিছিয়ে থাকলো একটু? দেখেন, অবহেলিত থাকলো এই যে আন্দোলনটা ছাত্ররা করেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে, একটা পরিবর্তন নিয়ে এসছে, এর পেছনে সবচেয়ে বড় জিনিস বৈষম্যহীন একটা সমাজ গড়ে তোলার জন্য তারা বলেছে, অভিপ্রায় ব্যক্ত করেছে। তো বৈষম্যটা কোথায়? বৈষম্য সমাজের সর্বত্র আছে। আমি তো দেখি সবচেয়ে বড় বৈষম্য হলো আমাদের সাধারণ মানুষ এবং কৃষক। সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমাদের কৃষক। কৃষক এত কষ্ট করে, এত পরিশ্রম করে ফসল ফলায়, সারা দেশের মানুষ তার পরিশ্রমের ফসল খেয়ে বেঁচে থাকে, অথচ তার অবস্থা সবচেয়ে খারাপ এবং সে তার ফসলের ন্যায়সঙ্গত মূল্য পায় না এবং তার এই ফসল বিক্রি করে সে একটা সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, এটা সে চোখে দেখে না।
তা আমি এর জন্য আমি মনে করি যে কৃষি সেক্টর সবচেয়ে বেশি সংস্কারের দরকার। কিন্তু বর্তমান সরকার এতগুলো যে সংস্কার কমিশন করছে, কৃষির কি একটা কমিশন করেছে? করে নাই। প্রথমে আমি যে বলছি কৃষিতে একটা কমিশন এই যে সরকার এখানে আসা দরকার ছিল, প্রয়োজনীয় নজর যে দিচ্ছে না, এবং কৃষি আমরা দেখছি যে একটু মনে হচ্ছে আউট অফ ফোকাস থেকে যাচ্ছে, এর ফলে এই নজরের আড়ালে চলে যাওয়ার কারণে আসলে আমাদের সামগ্রিক খাদ্য ঘাটতির কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা আপনার কাছে এই প্রশ্নের জবাব জানতে চাইবো, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিয়ে আসার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় খাদ্য নিরাপত্তার ঝুঁকি আছে কি। ডক্টর জাহাঙ্গীর আলম, বিরতির আগে আপনার কাছে যেমন জানতে চাইছিলাম যে আমরা আমাদের সামগ্রিক উৎপাদন নিয়ে কথা বললাম, কৃষি খাতের এবং এছাড়া যে অন্যান্য সেক্টর, এখানে সমন্বয়ের একটা অভাব রয়েছে। এই সমন্বয়হীনতা আমাদের সামগ্রিক যে খাদ্য নিরাপত্তা সেটিকে হুমকিতে ফেলবে কিনা? দেখুন, এটা হুমকিতে ফেলেছে, এবং এর আগে বলেছি যে আমাদের কৃষক ঘাটে ঘাটে এই কৃষির বিভিন্ন উপকরণ উপদেশ নেয়ার জন্য যেতে হয়। কাজে এটা একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা খাদ্য নিরাপত্তা অর্জন। আমরা অনেক সময় মনে করি যে আমরা খাদ্য নিরাপত্তা অর্জন করে ফেলেছি, আমরা খাদ্যে স্বয়ম্বর হয়ে গেছি। কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে ইনফ্লেটেড ফিগার। আমরা যেই তথ্য পাই সরকারিভাবে, সেই তথ্য আসলে ফোলানো ফাঁপানো তথ্য। আমরা চালের উৎপাদন নিয়ে বললাম যে যেখানে আমাদের সর্বোচ্চ 3.5 কোটি টন চালের দরকার, সেখানে আমাদের উৎপাদন যা হয় তাতে করে আমাদের আরও 50 বা 60 লাখ টন চাল থাকে। তারপরেও আমাদের সবসময় আমদানি করতে হচ্ছে। গত বছর যদিও আমদানি করতে হয় নাই, অনেক বেশি দাম বেড়ে গেছে এবং বিদেশ থেকে বারবার আমদানির জন্য লাইসেন্স দেয়া হচ্ছে, কিন্তু আমদানি করা যাচ্ছে না বিভিন্ন কারণে। এবং এর মধ্যে বড় একটা হলো যে আমাদের সংকট, ডলারের সংকট, এবং বাইরেও দাম অনেক বেশি। তো এইটা শুধু চালের ক্ষেত্রে না, এই আপনি ক্ষেত্রে দেখলেন গোলালুর ক্ষেত্রে বলা হচ্ছে 1.4 লাখ টন গোলালু, কিন্তু আমাদের যারা কোল্ড স্টোরেজ তারা বলছে যে গত বছর যে কোল্ড স্টোরেজে আমরা যে আলু রেখেছিলাম তার থেকে অনেক কম আলু। এবং যারা ব্যবসায়ী আছে তারা বলছে যে আমাদের যেখানে প্রায় 85 লাখ টন আমাদের আলুর দরকার ইন্টারনাল কনসাম্পশনের জন্য, সেখানে আমরা উৎপাদন 80-85 লাখ এর বেশি হয় নাই। তো আবার আপনি যদি মৎস্য পশু সম্পদের ক্ষেত্রে, মাংসের উৎপাদনের ক্ষেত্রে আমরা বলি যে প্রতিদিন আমাদের যে প্রাপ্যতা, যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে করে 140 গ্রামের মতো আমাদের প্রাপ্যতা। কিন্তু বিবিএস থেকে যে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে যেটা হয়, সেটা থেকে যে আমাদের কনসাম্পশন, যেটা রিয়েল কনসাম্পশন পার ক্যাপিটা, সেটা তো অনেক কম, মাত্র 40 গ্রাম জনপ্রতি। মাছ এবং মাংসকে যদি আপনি যোগ করেন তাহলে দেখবেন যে প্রায় 220 গ্রাম মাছ মাংসের অ্যাভেলেবিলিটি আছে পরিসংখ্যান মতে। কিন্তু বিবিএস গভর্নমেন্টেরই আরেকটা অংশ যেটা সার্ভে করে দেখাচ্ছে, তারা বলছে যে 107 গ্রাম মাত্র আমরা মাছ এবং মাংস মিলে পাই। মানে এটা বিরাট ফারাক। তো এইখানে আমাদেরকে হাত দিতে হবে। আমার যা উৎপাদন সেটা যদি সঠিক না হয়, তাহলে আমি কোন সময়ে কতটুকু আমার আমদানি করতে হবে সে সম্পর্কে আমি প্ল্যান করতে পারছি না। এই বছর যেমন দেখেন, আগের থেকে আমরা প্ল্যান করতে পারিনি। উৎপাদন মৌসুমের আগে এসে সরকার তাড়াহুড়া করে বলছে যে আমরা ট্যাক্স, ইম্পোর্ট ট্যাক্স যেটা, সেটা আমরা কমিয়ে দিলাম। তার মানে গতানুগতিকভাবেই চলছে, আমরা সামনে হয়তো আবার এইখানে আমাদের কাজ করতে হবে। আরেকটি সবচেয়ে বড় কাজ হলো যে উৎপাদনের উপরেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমাদের বর্তমান যে বিশ্ব ব্যবস্থা এবং চারদিকে যে হানাহানি, আবহাওয়ার যে পরিবেশ, এতে করে আমরা বিদেশের আমদানির উপরে নির্ভর করে আমাদের চলবে। অনেক ধন্যবাদ। এখানে একটা কথা বলি যে এই উৎপাদন করার জন্য, উৎপাদন বাড়ানোর জন্য কৃষকের সহায়তা বাড়াতে হবে। এখন আমরা সারা পৃথিবীর দিকে যদি চিন্তা করি, একটা উদাহরণ দেই যে চায়নাতে প্রতিটি কৃষক
বছরে প্রায় 20,000 টাকা সহায়তা পায়, আর বাংলাদেশে পায় কত? 900 টাকা। কাজে এখানে আমাদেরকে সহায়তাটা বাড়াতে হবে এবং ধন্যবাদ আমাদেরকে ক্যাশ এবং কাইন্ড দুই ধরনের সহায়তা। আমরা একদম একেবারে শেষ পর্যায়ে আছি, আমার হাতে হয়তো 2 মিনিটের মতো সময় আছে। জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে উৎপাদন এবং আমদানি এই দুই মিলেই আসলে আমাদের খাদ্য নিরাপত্তা, উৎপাদনের জায়গাটি যদি আসলে সরকারের নজরের বাইরেই থেকে যায়, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা আছে কিনা? অবশ্যই আছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের নতুন করে নিতে হবে, 3 গুণ প্রোডাকশন বাড়ানোর উদ্যোগ নিতে হবে এবং কৃষিকে ঘিরে একটি কম্প্রিহেন্সিভ 5 ইয়ার্স প্ল্যান করতে হবে, যে পরিকল্পনার মধ্যে আমাদের বিদ্যমান যে সরকারের যে স্ট্রাকচার আছে, কারণ পাবলিক সার্ভিস কমিশন তো দেশের মেধাবী ছেলেদেরকেই রিক্রুট করছে, সুতরাং আমাদের সিভিল ব্রোকারেজে অনেক মেধাবী কর্মকর্তা রয়ে গেছে, তাদেরকে দিয়েই আমাদের কৃষি সেক্টরে কোন কোন জায়গায় আমাদের ঘাটতি রয়ে গেছে, আগামী 5 বছরে আমরা কোন কোন জায়গাগুলো আমরা সংস্কার করে আমরা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেব, সেগুলো নিয়ে একটি বিস্তৃত একটি পরিকল্পনা শুধু কৃষিকে ঘিরেই 5 বছরের পরিকল্পনা নিতে হবে। এর বাহিরে আমাদের আরও যে সমস্ত সেক্টর আছে সেগুলোকে কোন কোন জায়গায় আমার অর্থনীতির প্রবৃদ্ধি হওয়া দরকার সেগুলোকে আমাদের ঠিক করতে হবে। একটা কথা মনে রাখবেন, আমরা জানি সবাই, তবু আমি একটু মনে করি যে যদি মুদ্রাস্ফীতি বাড়ে তাহলে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বাড়লে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে আবার মানুষ গরিব হয়ে যাবে, একটা দারিদ্র্যের দুষ্ট চক্রে আমরা পড়ে যাব। তাই লোকাল ইন্ডাস্ট্রিকে মাথায় নিয়ে স্থানীয় শিল্প বিকাশের জন্য এখনই আমাদের প্রয়োজন কোন কোন ক্ষেত্রে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি। আপনার কাছে একেবারে শেষ একটা প্রশ্ন, 30 সেকেন্ডে উত্তর চাই। সেটি হচ্ছে এই যে আমরা দেখছি কৃষি একটু নজরের আড়ালেই রয়ে গেছে, কৃষি নিয়ে পরিকল্পনার অভাব রয়েছে, এর ফলে সামনের দিনে আবার আমাদের খাদ্যের নিরাপত্তা বা খাদ্য নিয়ে অস্থিরতার কোনো সুযোগ আছে কিনা? নজর না দিলে অবশ্যই খাদ্যে অস্থিরতা হবে, কারণ খাদ্যতেই আমাদের ইনফ্লেশনটা বেশি, খাদ্যপণ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা। সবাইকে ধন্যবাদ।